ইসলামোফোবিয়া পশ্চিমা দুনিয়ায় ইউরোপ আমেরিকাতে ইসলামোফোবিয়া বলে একটা শব্দ বহুল প্রচলিত। বাংলা করলে দাঁড়ায় ইসলাম ভীতি। আমি এই বিষয়টা নিয়ে একটু গভীরে পর্যালোচনা করতে চাচ্ছি একটা সিরিজ অফ ভিডিওর মাধ্যমে, কারণ এরকম হওয়ার কথা ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে খোলাফায়ে রাশিদিনের 30 বৎসর, উমাইয়ার 90 বৎসর এবং মোর দ্যান 500 ইয়ার্স আব্বাসীয়দের আমলে এ পর্যন্ত আমরা জানি ইসলামের ইতিহাসে। এবং মিশরের ফাতেমীয় বা স্পেনের যে ইসলামী সাম্রাজ্য এতদূর বিস্তৃত, বাট সেই ইসলামকে নিয়ে আজকে ইসলামোফোবিয়া বলে একটা শব্দ তৈরি হয়েছে এবং পশ্চিমা দুনিয়া, তথাকথিত সভ্য দুনিয়া ইসলামের বিরুদ্ধে উঠে পড়ে লাগছে। এবং আমরা যারা মুসলমান হিসেবে নিজেদেরকে পরিচয় দিই, আমরাও কেন যেন মুসলিম হিসেবে পরিচয় দিতে, ইসলামের কথা বলতে, কোরআনের কথা বলতে, নবীর কথা বলতে একটু নিরুৎসাহিত বোধ করি, সংকোচ বোধ করি। দিনে দিনে পরিস্থিতি এরকমই হয়ে যাচ্ছে। আমি জাস্ট আউটলাইনটা আজকের ভিডিওতে বলতে চাই যে আব্বাসীয় খলিফার খেলাফতের শেষের দিকে এসে যে নৈতিক অধপতন হয়, বিলাসিতায় মগ্ন হয়ে যায়, যে কারণে ধীরে ধীরে তাদের শক্তি এবং প্রভাব প্রতিপত্তি কমতে থাকে। পাশাপাশি অন্তর্দ্বন্দ্ব বা কলহ যেটা, এটা আরও বেশি প্রগাঢ় হতে থাকে। একদিকে মদিনা কেন্দ্রিক, মদিনা, ওদিকে সিরিয়া, পরবর্তীতে কুফা, হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন কুফাতে চলে আসলো, কুফা, মিশর, এই ইম্পর্টেন্ট জায়গাগুলোতে দেখা যাচ্ছিল যে এই মুসলমানদের মধ্যে যে গ্রুপিং বা বিভেদ, এই বিভেদও বাইরের শক্তিগুলোকে প্রচুর পরিমাণে উৎসাহ দিচ্ছিল। দশম শতাব্দীর পরবর্তী থেকে যখন আমরা দেখতে থাকব যে স্পেনের মুসলমানদের একটা বড় বিপর্যয় হলো, তো ভূমধ্যসাগরের এপারের দুইটা শক্তি, ওপরের একটা শক্তি নিয়ে জাস্ট আমি কথা ভেবে বলতে চাই যে চেঙ্গিস খান যখন আস্তে আস্তে এশিয়ার এই অঞ্চলগুলো দখল করে, পূর্ব এশিয়ার অঞ্চলগুলো দখল করে খাওয়ারিজম দখল করলো, তার মিলিটারি স্ট্র্যাটেজিটা এমন ছিল, সরাসরি সে বাগদাদ আক্রমণ করেনি, খাওয়ারিজম আক্রমণ করে খাওয়ারিজমকে সে তার একটা আউটপোস্ট অথবা একটা স্টেশন তৈরি করে এবং খাওয়ারিজম থেকে পরবর্তীতে বাগদাদ আক্রমণ হয়। সেটা হালাকু খানের আমলে 1258 সালে হালাকু খান বাগদাদ ধ্বংস করলো। এরপর একটার পর একটা বাগদাদ সিরিয়া হয়ে ওদিকে সামনের দিকে আগাতে থাকে। একদিকে হচ্ছে মুসলমানদের সামগ্রিক অধঃপতন, ধর্মীয়ভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, নৈতিকভাবে, ইন অল রেসপেক্ট দেয়ার ওয়াজ দ্য গ্রেট লস। সে সময়ই চেঙ্গিস খানের এবং চেঙ্গিস খানের বংশধরদের আক্রমণ। অ্যাট দ্য সেম টাইম ওপারে রোমান সাম্রাজ্য তো পরাজিত হলেও, মুসলমানদের কাছে পরাজিত হলো ঠিকই, বাট মনে মনে ফুঁসতে ছিল গ্রিক রোমান সাম্রাজ্য এবং পরবর্তীতে স্পেনীয় মুসলমানরা যখন পরাজিত হয় তখন এন্টায়ার ইউরোপ একত্রিত হলো, যেটা ক্রুসেডের সূত্রপাত হয়। অর্থাৎ একদিকে ক্রুসেডারদের আক্রমণ, একদিকে চেঙ্গিস খানের এদিকের আক্রমণ, দুই দিকের যে আক্রমণ ছিল, এবং আর সবচেয়ে বড় ছিল ভিতরের অন্তর্দ্বন্দ্ব বা কোলাহল। এই অন্তর্দ্বন্দ্ব নিজেদেরকে শেষ করে ফেলে। এই সময়ে ইসলামের প্রচারের যে ধারাটা ছিল, সে ধারাটা অনেকটা স্তিমিত হয়ে যায় এবং অনেক মুসলিমই তখন বিভিন্ন দিকে স্ক্যাটার্ড হয়ে ছড়ায় পড়েন। এবং এ সময়টাই ছিল সবচেয়ে বেশি, কিছু সুফি আউলিয়া দরবেশরা আসছেন তারও আগের থেকে, কিন্তু এই সময়টা আরও বেশি বিভিন্ন দিকে তারা ছড়ায় পড়েন এবং এই সুফিজমের বিস্তারটা অনেক বেশি হয়। তারা
জাহিরিভাবে বা সরাসরি যে প্রচারটা ছিল সেটারতে না যেয়ে তারা ধীরে ধীরে জনমানুষের সাথে মিশে আমাদের এই সমস্ত অঞ্চলে যারা চলে আসছিলেন তারা এসে একটু একটু করে ইসলাম ধর্ম প্রচার করা শুরু করেন। এবং আমাদের উত্তর ভারত থেকে শুরু হলো এন্টায়ার ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ইসলামের প্রচার হয়। এবং আমরা আজ এই মুহূর্তে আমরা যে মুসলিম হিসেবে নিজেদেরকে পরিচয় দিচ্ছি, এটার অ্যাকচুয়ালি সূত্রটা কোথায়, আমাদের পূর্বপুরুষ কারা ছিলেন, এটা নিয়েও একটা গভীর পর্যালোচনামূলক আলোচনা আমি পরবর্তী ভিডিওতে করব। তো মোটা দাগে তিনটা জিনিস নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি, যেটা যে সত্যিকার অর্থে আজকে কেন ইসলামোফোবিয়া হলো। কারণ এই ঘটনাগুলো ঘটার পরে মুসলিমরা যখন শিক্ষার থেকে, স্পেশালি বিজ্ঞান শিক্ষার থেকে দূরে সরে চলে যায়, কারণ আমরা জানি প্রচুর পরিমাণে বৈজ্ঞানিক আবিষ্কারগুলো মুসলমান মনীষীদেরকে দিয়ে, বৈজ্ঞানিকদেরকে দিয়ে হয়েছিল, যেগুলোর ফল মুসলমানরা কখনো ভোগ করতে পারেনি। এবং দ্যাট ওয়াজ দ্য সিড। এই সিডকে বেস করেই ইউরোপিয়ান সায়েন্টিস্টরা ধীরে ধীরে অনেক দূর উন্নতি লাভ করে, মুসলমানরা সেই বিজ্ঞানকে আর চর্চা করেনি। তাতে দেখা যায় যে একটা সময়ে মুসলমানরা যখন, ইভেন ভারতের মুঘলরা, ইরানের সাফাভিরা, এরাও যখন যুদ্ধ করেছে, বা টার্কিশরা, তখন কিন্তু গোলাবারুদ ব্যবহার করেছিল। যদিও গোলাবারুদ চায়না থেকে আসছে, কিন্তু এর প্রচুর পরিমাণে উন্নতি সাধন এদের হাতে হয়, এখান থেকে ইউরোপে চলে যায় গান পাউডার। বাট বিজ্ঞানের অন্যান্য আবিষ্কারের পাশাপাশি যুদ্ধাস্ত্র পর্যন্ত, এই অল এভরিথিং, কোনো কিছুতে মুসলমানরা আগায় নেই। মুসলমানরা কিন্তু আমরা ধীরে ধীরে চলে গেছি এটাকে তদবির, দাওয়াই, তাবিজ, পানি পড়া, ঝাড়ফুঁকের মধ্যে চলে গেছি। বিজ্ঞান থেকে সরে যাওয়ার কারণে যেটা হচ্ছে যে বিশ্বের অন্যান্য অঞ্চল যারা মুসলিম বিদ্বেষী, তারা যে পরিমাণে নিজেদেরকে তৈরি করেছে, একটা সময় যখন দ্বন্দ্ব শুরু, মানে দ্বন্দ্ব তো কখনো শেষ হয় নাই, বাট এই দ্বন্দ্বে যখন পেরে না উঠছে, তখন তারা কিছুটা গেরিলা মোডে চলে গেছে মুসলমানরা। এবং এই গেরিলা মোডে যাওয়ার কারণে যেটা হচ্ছে যে অতর্কিত হামলা, টুইন টাওয়ার ধ্বংসর থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গাতে, পৃথিবীর বিভিন্ন অংশে মুসলিমরা বা আফ্রিকান বেশ কিছু জায়গাতে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল, এটা কিছুটা প্রতিহিংসা পরায়ণ হয়ে ঘটা। কিছু করতে পারছি না, সুতরাং একটা গোপন তৎপরতা করে একটা কিছু ঘটনা ঘটায় ফেলে দেওয়া। কিন্তু এটা তো ইসলাম কখনো অ্যাপ্রুভ করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনোই কোনো যুদ্ধে উনি নিজে আক্রমণাত্মক ভূমিকা পালন করেন নাই, আনটিল অ্যান্ড আনলেস হি ওয়াজ অ্যাটাকড। তো যে ইসলামের নবী এটা করেন নাই, সেই ইসলামের অনুসারীরা হয়ে আমাদের কিছু মানুষরা পথ ভুলে, দিকভ্রষ্ট হয়ে এই কাজগুলো করেছেন। এটা কিন্তু ইসলাম অ্যাপ্রুভ না। ইসলাম একটা মানুষকে মারার ব্যাপারে কিন্তু কখনো অ্যাপ্রুভাল দেয় না। ইসলাম বলে থাকে যে একটা মানুষকে যদি বিনা কারণে হত্যা করা হয়, তাহলে সমগ্র মানব জাতিকেই হত্যা করা হলো। যে ইসলামের কোরআনের বিধান এমন, সেই ইসলামের কিছু অনুসারীরা ভ্রান্ত মতবাদে উৎসাহিত হয়ে যখন অপোনেন্ট যারা আছে তাদেরকে এই গুপ্ত হত্যা বা গুপ্ত আক্রমণ বা এরকম কোনো কিছু করেছেন, তখন থেকেই লেবেলিং শুরু হলো মুসলিমদের, যে মুসলিম বা ইসলামোফোবিয়া। এই ফোবিয়াটা তৈরি হয়েছে এইখান থেকেই। আদারওয়াইজ ইসলামফোবিয়া তৈরি হওয়ার কথা ছিল না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খোলাফায়ে রাশেদার আমলে যে সমস্ত ঘটনাগুলো আমরা জানি, ইভেন যুদ্ধক্ষেত্রে বিশেষ করে, কখনোই তারা নিরস্ত্র কারোর বিরুদ্ধে অস্ত্র ধরেননি। সো এই যে ডেভিয়েশনটা, আমি যদি সাম আপ করি, যে একটা ক্লাইম্যাক্সে যাওয়ার পরে, আব্বাসীয় আমলের পরে যখন গ্র্যাজুয়ালি ডিক্লাইনিং হলো এবং নিজেদের মধ্যে ইন্টারনাল কনফ্লিক্ট তৈরি হলো, গ্রুপিং তৈরি হয়, সেই সময়ই চেঙ্গিস খানের আবির্ভাব, সে সময় ইউরোপিয়ানদের ক্রুসেডের এই আক্রমণ শুরু হয়। বাট মুসলিমরা তখন সমস্ত রকম শিক্ষার থেকে দূরে ছিল, স্পেশালি বিজ্ঞান শিক্ষার থেকে। যেই শিক্ষা থাকলে হয়তো আরও বেশি কনফিডেন্টলি বা কম্পিটেন্টলি তাদের সাথে যখন তর্ক বিতর্ক যুদ্ধ করতে পারিনি, তখনই তারা অতর্কিত হামলা, গুপ্ত হত্যা এদিকেই চলে যায়। এবং সেই মানুষগুলোর কারণেই ইসলামের মতো এমন সুন্দর একটা ধর্মের গায়ে একটা লেভেল ইউরোপিয়ানরা বা ওয়েস্টার্ন কান্ট্রি দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে টেরোরিস্ট। ইসলাম কখনো টেরোরিজমকে এনকারেজ করে না, ইসলাম টেরোরিজম দিয়ে প্রতিষ্ঠিত হয় নাই এবং কখনো প্রেসক্রাইবও করে নাই। সো
একটা ভুল কমিউনিটি অফ পিপল, ভুল পথে যাওয়া কমিউনিটি অফ পিপলের কারণে এন্টার ইসলামিক ফলোয়ার যারা, কমিউনিটি যারা, তারা কখনো লেভেলড হতে পারে না। সো আমাদের একটাই অনুরোধ থাকবে যে যারা আমরা এই ভুল চিন্তায় আছি, সে ভুল চিন্তার থেকে সরে আসতে হবে, এবং যত বেশি সম্ভব ইসলামী শিক্ষা থাকবে অবশ্যই, তার পাশাপাশি আধুনিক শিক্ষা লাগবে, এবং স্পেশালি বিজ্ঞান শিক্ষা লাগবে। মুসলমানদেরকে যদি তার আগের জায়গায় ফিরে আসতে হয়, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন, সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম, এবং এর অনুসারী যারা ছিলেন নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের পরবর্তীতে, তারা ছিলেন শ্রেষ্ঠ মানব। তো সেই মানব যারা ছিলেন তাদের অনুসারী হয়ে আজকে আমরা যে হীনমন্যতায় ভুগিয়ে নিজেদের পরিচয় দিতে পারি না, তার কারণ হচ্ছে মুষ্টিমেয় কিছু মানুষের নীতিবিরুদ্ধ কাজ। তো সেখান থেকে সরে আসা দরকার। যারা এই ভিডিও শুনছেন তাদের কাছে অনুরোধ করব যে আমরা যার যার অবস্থান থেকে সত্যিকারের ইসলামকে জানার চেষ্টা করব, এবং আমাদের বাচ্চা যারা, তাদেরকে ইসলামিক শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা দিব, এবং অবশ্যই বিজ্ঞান শিক্ষা দিব। বিজ্ঞান শিক্ষার থেকে দূরে থাকলে কোনো দিনও মুসলমানরা তার আগের জায়গায় ফিরে আসতে পারবে না।